ক্রপসের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কিরকম? নোটিফাইড ক্রপসের রেজিস্ট্রেশন প্রক্রিয়া পাবলিক এবং প্রাইভেট অর্গানাইজেশন like BRI, Bangladesh Rice Research Institute, Bangladesh Agricultural Research Institute, Sugarcane Research Institute, এগুলি পাবলিক অর্গানাইজেশন, পাবলিক ইউনিভার্সিটি ওগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। আর প্রাইভেট অর্গানাইজেশন যেমন বিভিন্ন সিড কোম্পানি আছে, লাল তীর সিড লিমিটেড, মেটাল অ্যাগ্রো লিমিটেড, SCI সিডস লিমিটেড, এগুলি হচ্ছে যে প্রাইভেট অর্গানাইজেশন। তো নোটিফাইড ক্রপস এর ক্ষেত্রে পাবলিক এবং প্রাইভেট এই বোথ অর্গানাইজেশনেরই নিয়মগুলো একই রকমের। এখানে এই নোটিফাইড ক্রপস অর্থাৎ 7টা ক্রপ দেখালাম। এই 7টা ক্রপের রেজিস্ট্রেশন নিতে গেলে প্রথমে একটা নির্ধারিত ফর্মে বা প্রেসক্রাইব ফর্মে NSB তে আবেদন করতে হবে। আবেদন করার পরে NSB তার আন্ডারে একটা টেকনিক্যাল কমিটি আছে, ন্যাশনাল টেকনিক্যাল কমিটি। এই কমিটিকে তারা এই সিটগুলো দিয়ে বলবে যে তারা পরীক্ষা করে তাদের রিপোর্ট দিতে। ন্যাশনাল টেকনিক্যাল কমিটি ফিল্ড পারফরমেন্সের উপরে ভিত্তি করে NSB কে রিপোর্টটা দেবে। NSB তাদের রিপোর্টের উপরে ভিত্তি করে রেজিস্ট্রেশন দেওয়া হবে কিনা সে বিষয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত। এই হলো নিয়ম। এখন আমরা দেখি যে ইনব্রেড রাইসের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নিয়মগুলো কি। বিগত বছরের জানুয়ারি মাসে NSBর মিটিংয়ে এই ইনব্রেড রাইসের রেজিস্ট্রেশনের পদ্ধতিটা তারা অনুমোদন করেছে। এগুলি যদি ওয়েবসাইটে যাও, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারো সিড উইং এ গেলে, বা আমি যদি চেষ্টা করব যে তোমাদেরকে হেল্প করার জন্য এই ডকুমেন্টস গুলো আমি আমার নির্ধারিত জায়গায় অর্থাৎ গুগল ক্লাসরুমের মধ্যে সেটা আপলোড করার চেষ্টা করব রিসেন্টলি। তো এখন আমরা দেখি যে ইনব্রেড রাইসের রেজিস্ট্রেশন পদ্ধতিটা কি। যখন একটা লাইন ডেভেলপ হয়ে যাবে, পাবলিক বা প্রাইভেট অর্গানাইজেশন তাকে 6 কেজি বীজ দিতে হবে। নির্ধারিত ফর্মে অ্যাপ্লাই করতে হবে, 6 কেজি বীজ দিতে হবে এবং 1000 টাকা। সরি, কেউ কি কিছু বলতে চাও? না স্যার। ও প্রথম 3টা? আচ্ছা আচ্ছা, এই কাজটা কি একেবারে সাম আপ যখন করাবো তখন আমি একবারে দেখাই, অসুবিধা হবে? রেজিস্ট্রেশন অফ ইনব্রেড রাইস, এটার পদ্ধতি হলো যে তোমাকে একটা নির্দিষ্ট ফি, অর্থাৎ সেটা মনে হয় 1000 টাকা, 1000 টাকা ফি প্রদান করতে হবে। প্রেসক্রাইব ফর্মে আবেদন করতে হবে এবং তুমি যে লাইনটার রেজিস্ট্রেশন চাচ্ছ তার 6 কেজি সিড দিতে হবে। এবং এখানে দেখো যে টাকা 32,000 পার সাইট ফি তোমাকে জমা দিতে হবে। কোথায় জমা দিবে? এটা তোমার একটা নির্ধারিত খাত আছে সরকারের, সেখানে ওই ফর্মে জমা দিতে হবে। এইখানে বলছে যে অ্যাজ পার সাইট 32,000 অর্থাৎ 32,000 টাকা দিতে হবে। এবং নর্মালি তুমি দেখো 2 নাম্বার পয়েন্টে দেওয়া আছে অ্যামং দ্য 14 সাইট 10 সাইট মাস্ট বি সিলেক্টেড, অর্থাৎ
14টা এগ্রিকালচারাল রিজিয়ন আছে, 14টার মধ্যে অবশ্যই 10টাতে টেস্ট করতে হবে। তাহলে 32,000 টাকা করে যদি হয়, তাহলে 10টা সাইটের জন্য লাগবে 3,20,000 টাকা। অর্থাৎ একটা ইনব্রেড লাইন রেজিস্ট্রেশনের জন্যই তোমার 3,20,000 টাকা আগে জমা দিতে হবে। এবং দ্বিতীয় পয়েন্টে যেটা বলছে যে অ্যামং দ্য 14 সাইট 10 সাইট মানে 14টা কৃষি অঞ্চল আছে, এসসি এর ক্ষেত্রে 14টা কৃষি অঞ্চল নির্ধারিত, তার মধ্যে 10টা সাইট তুমি সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে সেখান থেকে আবারও এখানে তৃতীয় পয়েন্ট যেটা আছে সেখানে দেখো যে 4 সাইট মাস্ট বি অন স্টেশন আর 6 সাইট মাস্ট বি অন ফার্ম। অর্থাৎ 10টা সাইটের মধ্যে অন স্টেশন এবং 6টা অন ফার্ম। এখানে আমার কিছু লেখাতে কিছু কিছু স্মল মিস্টেকস আছে, যেমন অন স্টেশন হাইফেন হবে, অন ফার্ম হাইফেন হবে। এগুলি খুব দ্রুত করার কারণে এই মিস্টেকস গুলো আছে, এগুলি সংশোধন করে নিবে। তো অন স্টেশন এবং অন ফার্ম বলতে কি বোঝায়? অন স্টেশন বলতে বোঝাচ্ছে যে পাবলিক অর্গানাইজেশন যেগুলো আছে তাদের যে রিসার্চ সাইট সেগুলিকে বলা হচ্ছে অন স্টেশন। আর অন ফার্ম বলতে বোঝাচ্ছে যে কৃষকের খামারে, কৃষকের ক্ষেতে এই টেস্ট গুলো করতে হবে। এবং যদি যেমন এখন ক্লাইমেট চেঞ্জ নিয়ে খুব বেশি কথাবার্তা হচ্ছে, স্ট্রেসের যেমন খরা নিয়ে কথা হচ্ছে, লবণাক্ততা নিয়ে কথা হচ্ছে, এই জাতীয় কোনো বিষয়ে রেজিস্ট্যান্ট যদি কোনো ভ্যারাইটি থাকে তার টেস্ট করার জন্য কমপক্ষে 6টা সাইট লাগবে। এই ক্ষেত্রে আর 10টার দরকার নাই, এই ক্ষেত্রে 6টা সাইট লাগবে। তার 2টি হতে হবে অন স্টেশন এবং 4টা হতে হবে অন ফার্ম। আর তুমি যদি লবণাক্ত প্রতিরোধী জাত এর রেজিস্ট্রেশন নিতে চাও তাহলে তোমাকে 6টা সাইটের মধ্যে 2টা অন স্টেশন নিবা এবং 4টা অন ফার্ম নিয়ে তোমাকে টেস্ট করতে হবে। তখন আর 10টা সাইটের প্রয়োজন নেই। এবং ডিজাইন যেটা করা হয়, এক্সপেরিমেন্টাল ডিজাইন যেটা সাজেস্টেড, সেটা হচ্ছে যে আরসিবিডি উইথ 3 রেপ্লিকেশন। এবং চেক ভ্যারাইটি হিসাবে অবশ্যই একটা রিলিজড ভ্যারাইটি থাকতে হবে যেটা সবচেয়ে বেশি ফলন। এবং এই চেক ভ্যারাইটির সাথে তুলনা করেই তার চেয়ে পারফরমেন্স বেটার হলেই তবেই ন্যাশনাল টেকনিক্যাল কমিটি সেটা রিকমেন্ড করবে ভ্যারাইটি রিলিজের জন্য। প্রত্যেকটা সাইট ইভালুয়েট করার জন্য 7 সদস্যের একটা কমিটি থাকে। এই 7 সদস্যের কমিটি কমপক্ষে 2 বার ফিল্ডগুলো ভিজিট করবে। কোন সময়? একবার হচ্ছে ফ্লাওয়ারিং স্টেজে, আরেকটা হচ্ছে কি হারভেস্টিং স্টেজ। অর্থাৎ যখন ফুল আসে, রিপ্রোডাক্টিভ স্টেজে যখন প্রবেশ করলো সেই সময়টাতে, আরেকটা হচ্ছে যখন হারভেস্ট করা হবে সেই সময়টাতে। স্লাইডের দ্বিতীয় পয়েন্টে দেখো, এখানে বলা হচ্ছে যে কি কমিটি উইল রিকমেন্ড, অর্থাৎ একটা লাইনকে তখনই ভ্যারাইটি হিসেবে রিকমেন্ড করবে যদি তার ফলন মোর দেন 10% হয়। কার চেয়ে? চেক ভ্যারাইটির চেয়ে। হাইয়েস্ট ইল্ডের যে চেক ভ্যারাইটি আছে তার চেয়ে ফলন যদি 10%-এর চেয়ে বেশি হয় অথবা বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকে তাহলেই সেটাকে ভ্যারাইটি হিসাবে তারা রিকমেন্ড করবে।
এখানে দুই ধরনের টেস্ট করা হয়। একটা দেখো যে ডাস্ট টেস্ট, 3 নম্বর পয়েন্টে দেখো যে ডাস্ট টেস্ট এবং ভিসিইউ টেস্ট। ডাস্ট টেস্ট কি? অর্থাৎ তোমার যে ভ্যারাইটিটা বা যে লাইনটা তুমি ডেভেলপ করছো সেই লাইনটা ডিস্টিংক্ট কিনা, ইউনিফর্ম কিনা এবং স্টেবল কিনা, এই টেস্টটা প্রথম বছরে করতে হয়। এবং ভিসিইউ টেস্ট, এখানে লেখা একটু ভুল আছে, ভ্যালু ফর কাল্টিভেশন অ্যান্ড ইউটিলাইজেশন। ভ্যালু ফর কাল্টিভেশন অ্যান্ড ইউটিলাইজেশন, এই টেস্টটা দ্বিতীয় বছর করা হয়। যখন তুমি ইনব্রেড রাইসের জন্য রেজিস্ট্রেশন চাবা তখন প্রথম বছরে ডাস্ট টেস্ট করতে হবে, দ্বিতীয় বছরে ভিসিইউ টেস্ট করতে হবে। ডাস্ট টেস্টের জন্য অল্প পরিমাণ বীজ লাগে, 1 কেজির মতো বীজ সম্ভবত দিতে হয়। ভিসিইউ এর জন্য তোমার 6 কেজি বীজ লাগবে। এর বাহিরেও লাইনটা যখন রিকমেন্ড করছো বা টেস্ট পর্যায়ের যে ডাটাগুলো আছে, যে ডাটাগুলো কোম্পানি বা কোনো ব্যক্তি তার নিজস্ব ফিল্ডে বা ল্যাবে যখন এই কাজগুলো করছে সেই সময়কার ডাটাগুলো এসসিএ কে অর্থাৎ সিড সার্টিফিকেশন এজেন্সিকে সেটা দিতে হবে। এবং আরো যদি সম্ভব হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ডাটাও, সরি একজন হাত উঠাইছো, কিছু বলতে যাচ্ছ? হাইব্রিড রাইসের ক্ষেত্রে একটু ভিন্ন বিষয়টি। হাইব্রিড রাইসের ক্ষেত্রে তোমার প্রেসক্রাইব ফর্মে অ্যাপ্লাই করতে হবে এবং এই ক্ষেত্রে তোমার আরো 2 কেজি বীজ, অর্থাৎ ইনব্রেডের ক্ষেত্রে 6 কেজি ছিল, এখানে 8 কেজি বীজ দিতে হবে এবং অ্যাপ্লিকেশনের সময় 3000 টাকা দিতে হয়। এবং এর আগে দেখছো যে এক একটা সাইটের জন্য ইনব্রেড রাইসের জন্য খরচ ছিল 32,000 টাকা, আর এক্ষেত্রে প্রত্যেকটা সাইটের জন্য খরচ হচ্ছে 4,500 টাকা এবং এগুলি নির্ধারিত ফর্মে জমা দিতে হয়। দ্বিতীয় পয়েন্টে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে সিড স্যাম্পল উইল বি রিজেক্টেড ইফ আদার ক্রপ সিড প্রেজেন্ট। যদি অন্য ফসলের বীজ সেখানে উপস্থিত থাকে অথবা এনি স্পেশাল সাইন কোনো বা কোনো চিহ্ন দিয়ে রাখা হয় তাহলে সেটা সেই সিড স্যাম্পলকে রিজেক্ট করা দেওয়া হবে। এই প্রসঙ্গে একটু ঘটনা বলি। ইতিপূর্বে যেটি দেখা গেছে যে অনেক সময় যারা রেজিস্ট্রেশন নিতে চায় তারা সিডগুলোকে ফাঞ্জিসাইড কোটিং করে দিত। ফাঞ্জিসাইড কোটিং করে দিলে একটা কালার তৈরি হয়ে যায়। কালার তৈরি হয়ে গেলে মাঠে যখন লাগানো হয় তখন তারা বুঝতে পারে যে এই প্লটের সিডটা হলো আমার। তখন তারা দিস ওয়ে দ্যাট ওয়ে যারা সংশ্লিষ্ট যারা আছে ক্রপ কেয়ারের দায়িত্বে তাদেরকে ইনফ্লুয়েন্স করে বিশেষ ক্রপ কেয়ারের ব্যবস্থা নেয় এবং এর ফলাফলে তাদের ফলন কিছুটা বৃদ্ধি হয় এবং এভাবে তারা সুবিধা গ্রহণ করে। তো বিষয়টা এসসি এর নজরে আসার পরে তারা এই বিষয়ে কঠিন এবং কঠোর হয়েছে যে কোনো রকম ফাঞ্জিসাইড বা সিড কোটিং করা যাবে না এবং কোনো রকম চিহ্ন দেওয়া যাবে না, অন্য ফসলের বীজ সেখানে থাকা চলবে না যেটাকে চিহ্ন হিসেবে ব্যবহার করা যেতে পারে। এবং এটা সবগুলোর ক্ষেত্রে।
যিনি অ্যাপ্লিকেশন করবেন, এই যে হাইব্রিডাইজেশন রেজিস্ট্রেশন নিতে গেলে যিনি অ্যাপ্লিকেশন করবেন তাকে নিজের সুপারভিশনে প্রথম বছরে জন্মাতে হবে এবং সেই ডাটাগুলো এসসিএ কে দিতে হবে। দ্বিতীয় এবং তৃতীয় বছরের এক্সপেরিমেন্টগুলো এসসিএ 6টা বিভিন্ন অঞ্চলে গ্রো করবে, অন স্টেশন এবং অন ফার্মে। এবং এই ক্ষেত্রে আগে যেমন চেক ভ্যারাইটি ছিল ইনব্রেড রাইসের ক্ষেত্রে হাইয়েস্ট রিলিজড ভ্যারাইটি এবং হাইয়েস্ট ইল্ড, এই ক্ষেত্রে বোরো, আমন, আউশের জন্য তাদের রিকমেন্ডেড চেক ভ্যারাইটি গুলো এই তালিকায় দেওয়া আছে। তাদের জীবনকাল যদি 145 দিনের বেশি হয়ে থাকে তাহলে চেক ভ্যারাইটি হিসেবে ব্যবহার করা হয় বিরিধান 29, এবং 145 দিনের কম হলে বিরিধান 28 বোরো সিজনের জন্য। আমন সিজনের জন্য 140 দিনের বেশি হলে সেখানে বিরিধান 10, 11, 30 এবং 49 ব্যবহার করা হয়, এবং 140 দিনের কম হলে বিরিধান 66 অথবা 71, বিনাধান 7 এটা ব্যবহার করা হয়। আউট সিজনের জন্য একমাত্র চেক ভ্যারাইটি হলো বিরিধান 48। এখন এই লাইনগুলোকে ভ্যারাইটি হিসাবে তখনই রিকমেন্ড করা হবে যদি এটার ফলন চেক ভ্যারাইটির চেয়ে 20% বেশি, কমপক্ষে 4টা লোকেশনে হয়। যেহেতু 6টা লোকেশনের মধ্যে 4টা লোকেশনে 20% বেশি হতে হবে। আর যদি সেটা 3 হয়, 4 যদি হয় তাহলে এটা সারা দেশের জন্য রিকমেন্ড করা হবে। আর যদি 3 হয় তাহলে বিশেষ বিশেষ এলাকার জন্য এটাকে নির্বাচিত রিকমেন্ড করা হবে। এবং এই ক্ষেত্রে কেউ যদি ফার্দার ট্রায়াল করতে চায় সেটা ট্রায়াল করার অনুমতি দেওয়া হয় না। এবং এই যে হাইব্রিড রাইস মূলত আমাদের দেশে আসে চীন থেকে। চীন থেকে সিড নিয়ে আসা হয়, সিডগুলো ইম্পোর্ট করা হয়, আবার এখানে আমাদের দেশে সিড উৎপাদনও করা হয়। এই ক্ষেত্রে নিয়মটা হলো যে প্রথম বছর যখন তুমি ট্রায়ালের জন্য সিড আনবা সেটাকে প্রথম বছর ধরা হবে, এবং 3 বছর লাগলো তোমার টেস্ট করতে, অর্থাৎ বাকি 4 বছর তুমি ইম্পোর্ট করতে পারবা, কিন্তু 7 বছরের পরে আর তোমাকে সিড ইম্পোর্টের অনুমতি দেওয়া হবে না। আফটার 7 ইয়ার্স তোমাকে শুধুমাত্র প্যারেন্ট লাইনগুলো ABR লাইনগুলো ইম্পোর্টের অনুমতি দেওয়া হবে, কোনো হাইব্রিড সিড ইম্পোর্টের অনুমতি দেওয়া হবে না। এবং এই ক্ষেত্রে ভ্যারাইটি রেজিস্ট্রেশনের জন্য যিনি আবেদন করেছেন আবেদনকারীর হাইব্রিড সিড উৎপাদনের সক্ষমতা আছে কিনা সেটাও বিবেচনায় নেওয়া হয় ভ্যারাইটি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। এবং এক্সপেরিমেন্টাল ডিজাইন হিসাবে ব্যবহার করা হয় RCBT ডিজাইন উইথ 3 রেপ্লিকেশন, এবং প্লট সাইজ থাকে 30 স্কয়ার মিটার। এবং চেক ভ্যারাইটি, সেটা আমি আগেই বলেছি যে চেক ভ্যারাইটি এবং প্রপোজড ভ্যারাইটি যেটা রিলিজ করার জন্য আবেদন করা হচ্ছে, এই দুটো ভ্যারাইটি
এই টেস্টের মধ্যে দেওয়া হয়। হাইব্রিড ভ্যারাইটি আইডেন্টিফাই করার জন্য আবেদনের সময় মলিকুলারের ডাটাও সেখানে সাপ্লাই করতে হবে। সেটা হতে পারে এসএসআর মার্কার অথবা অন্য কোনো সুইটেবল মার্কার। এটা যিনি আবেদনকারী উনি নিজে সরবরাহ করতে পারেন অথবা বিডিতে এই ব্যবস্থা এসসিএ করে দিতে পারে। এবং ক্রপের যে যত্ন, ইচ্ছা করলেও কেউ বেশি সার বা পানি দিতে পারবে না। চেক ভ্যারাইটির যেভাবে যত্ন নেওয়া হয় ঠিক একইভাবে হাইব্রিড রাইসের যত্নগুলো নিতে হবে। কেউ ইচ্ছা করলেই বেশি পরিমাণ সার পানি দিয়ে ফলন বাড়ানোর চেষ্টা করতে পারবে না, এটা অনুমোদিত নয়। এবং আগের মতোই টেকনিক্যাল কমিটি পারফরমেন্স দেখে, তাদের সিলেক্টেড ক্রাইটেরিয়া দেখে তারা সেটা রিকমেন্ড করবে অথবা রিজেক্ট করবে এবং লিখিতভাবেই একটা নির্দিষ্ট সময় অর্থাৎ 2 মাস সময়ের মধ্যেই সেটা এনএসবি কে সরবরাহ করবে। এতক্ষণ আমি যেটা বললাম সেটা হচ্ছে যে নোটিফাইড ক্রপস এর জন্য, অর্থাৎ 7টা যে নোটিফাইড ক্রপস আছে সেই 7টা নোটিফাইড ক্রপস এর রেজিস্ট্রেশন নিতে গেলে একটা বিধিবদ্ধ পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়। সেই বিধিবদ্ধ পদ্ধতিতে রাইসের দুটো উদাহরণ আমরা দেখলাম, একটা ইনব্রেড রাইস আর একটা হলো হাইব্রিড রাইস, এই দুটোকে। কিন্তু নন নোটিফাইড হলে কি হবে? আমি এর আগেই বলেছি যে নন নোটিফাইড হলে রেজিস্ট্রেশনের পদ্ধতিটা অত্যন্ত সহজ। এই ক্ষেত্রে আবেদনকারী অর্থাৎ অর্গানাইজেশন বা ব্যক্তি এই দুটোর উপরে ভিত্তি করেই আবেদনটা বিবেচনা করা হয়। পাবলিক অর্গানাইজেশন এন্ড প্রাইভেট অর্গানাইজেশন। পাবলিক অর্গানাইজেশন যেমন বাড়ি, বিনা, এগুলি হচ্ছে পাবলিক অর্গানাইজেশন। পাবলিক ইউনিভার্সিটি যেমন রিসার্চ অর্গানাইজেশন গুলো হচ্ছে যে বাড়ি, বিনা। পাবলিক ইউনিভার্সিটির মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি, বিএইউ, এসএইউ, এইচএসটিউ, এগুলি সব পাবলিক ইউনিভার্সিটির আন্ডারে। আর প্রাইভেট অর্গানাইজেশনের মধ্যে লিডিং কোম্পানিগুলো হচ্ছে যে লাল তীর সিড লিমিটেড, মেটাল অ্যাগ্রো লিমিটেড, এসিআই সিডস লিমিটেড, সুপ্রিম সিডস লিমিটেড, এগুলি হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশন। পাবলিক অর্গানাইজেশন থেকে নন নোটিফাইড ক্রপস এর রেজিস্ট্রেশন নিতে গেলে আর কিছু মনে পড়লে ফোন দিব, এসএমএস দিব। সরি, কেউ কিছু বলছিল? পাবলিক অর্গানাইজেশনের মধ্যে রেজিস্ট্রেশন নিতে চাইলে তার ইন্টারনাল একটা কমিটি থাকতে হয়, ইভালুয়েশন কমিটি। এই ইন্টারনাল ইভালুয়েশন কমিটি তাদের রিকমেন্ডেশন যদি থাকে যে কোনো একটা ক্রপসের লাইনকে ভ্যারাইটি হিসেবে রিলিজ দেওয়া যেতে পারে, এই মর্মে যদি রিকমেন্ডেশন থাকে, তাহলে আবেদনের সাথে সেই রিকমেন্ডেশনটা যুক্ত করে এনএসবিতে নির্ধারিত ছকে আবেদন করতে হবে। আবেদন পাওয়ার পরে এনএসবি সেটা নিরীক্ষা করবে। নিরীক্ষা করে যদি কোনো অসুবিধা না থাকে তাহলে তারা রেজিস্ট্রেশন করে দিবে এবং এই ক্ষেত্রে তারা ফার্দার কোনো ফিল্ড ট্রায়ালের ব্যবস্থা করবে না। এখানে টেকনিক্যাল কমিটির রিকমেন্ডেশনের কোনো প্রয়োজন নেই বা এসসিএ সাথে এসসিএ কে টেস্ট করার জন্য তারা সিটগুলোকে দিতে হবে না বা কোনো নির্ধারিত সিটও দিতে হবে না, সেখানে টেস্টেরও ব্যবস্থা নেই। এখানে শুধুমাত্র আবেদন করতে হবে এবং আবেদন করার পরে তারা তাদের মতো
স্ক্রুটিনাইজ করবে, স্ক্রুটিনাইজ করে তথ্যগুলো যদি দেখে যে সঠিক আছে তাহলে তার উপরে ভিত্তি করেই সেটাকে রেজিস্ট্রেশন দেবে। এটা পাবলিক অর্গানাইজেশনের জন্য। আর প্রাইভেট অর্গানাইজেশনের জন্য বিষয়টা আরো সহজ। তারা আবেদনের সাথে ইন্টারনাল ইভালুয়েশন রিপোর্টটা দিবে, এনএসবি সেটা স্ক্রুটিনাইজ করবে, করার পরে যদি অসুবিধা না থাকে তাহলে ওই লাইনটাকে ভ্যারাইটি হিসেবে তারা রেজিস্ট্রেশন করবে। এবং এই ক্ষেত্রে প্রত্যেকটা রেজিস্ট্রেশনের জন্য 500 টাকা একটা ফি জমা দিতে হয়। এই 500 টাকার ফি জমা দিলেই রেজিস্ট্রেশনটা করে দিবে। তা এই গেল আমার আজকের যে টপিক ছিল, রিলিজ অফ ভ্যারাইটিস, অর্থাৎ আমাদের দেশে ভ্যারাইটি গুলো কিভাবে রিলিজ করা হয় তার একটা সংক্ষিপ্ত আলোচনা। আমি তোমাদের একজন রিকোয়েস্ট করছিল যে প্রথম থেকে যাতে আমি একটু স্লাইড গুলো দেখাই। এই যে ফার্স্ট স্লাইড, তা আমার আলোচনা এখানেই শেষ। তোমাদের যদি এখন কোনো বিশেষ প্রশ্ন থাকে তাহলে সেগুলির উত্তর দেব এবং তারপরে ক্লাসটা শেষ হবে। তোমাদের কি কোনো প্রশ্ন আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দিছি, প্রথমের স্লাইড গুলো দিছি, প্রথম থেকে শেষ করছি, আবারও দিতে হবে? এই যে হলো ফার্স্ট স্লাইড, এটা দ্বিতীয় স্লাইড, তৃতীয় স্লাইড, চতুর্থ। তো প্রথম তিনটার জন্য বলছিলাম। আচ্ছা, হ্যাঁ বলো, কি প্রশ্ন করতেছিলাম? স্যার এই শীটগুলোর হার্ড কপি কালেক্ট করা যাবে? হার্ড কপি আমার ইচ্ছা আছে এটাকে পিডিএফ ফরম্যাটে দিয়ে, পিডিএফ ফরম্যাটে আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দিব, এটা আমার ইচ্ছা আছে। আর রিলেভেন্ট ডকুমেন্টও সেখানে আপলোড করে দেব। ওই সরকারি যে রুলস এর যে চিঠিগুলো, মানে যে নিয়মগুলো আছে, ইনবেড লাইন প্রসেসের কথা বললাম, যে 2019-এ 2020-এ আবার সিট রুল করছে আর একটা। আমি যা বলছি এগুলি মোটামুটি এই সংক্ষেপে এই আলোচনাগুলো, এই কথাগুলো এখানে আছে। আর একটু যদি তোমরা বিস্তারিত জানতে চাও বা নিজেদের সংগ্রহে রাখতে চাও, আমি সেগুলো আপলোড করে দেব। মেবি এই উইকের মধ্যে আমি চেষ্টা করব। স্যার হ্যাঁ বল। স্যার আমাদের ফাইনাল পরীক্ষায় এই টপিক থেকে কি কোশ্চেন থাকবে? থাকলে কি টাইপ কোশ্চেন থাকবে? এখন থাকবে কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু থাকলে এইটা এই টপিকটা হচ্ছে যে খুব ছোট একটা টপিক, সহজ, যে নোটিফাইড ক্রপস এর নামগুলো কি এটা জানতে চাইতে পারে, ইনব্রেড রাইস রিলিজ করার পদ্ধতি কি আমাদের দেশে সেটা জানতে পারে, হাইব্রিড রাইস রিলিজ করার পদ্ধতি কি সেটা জানতে চাইতে পারে, নন নোটিফাইড এবং নোটিফাইড ক্রপস এর রিলিজের পদ্ধতিগুলো বা ভিন্নতা কি সেটা জানতে চাইতে পারে। এই ধন্যবাদ স্যার। আচ্ছা, আর কিছু? আচ্ছা, তোমাদের কাছে একটা আমার প্রশ্ন আছে, সেটা এই রিলেটেড না। আমি তোমাদেরকে
সেলফ পলিনেটেড ক্রপস এর ব্রিডিং মেথড গুলো পড়াইছিলাম। পেডিগ্রি মেথড, বাল্ক মেথড, সিঙ্গেল সিড ডিসেন্ট মেথড এবং ব্যাকক্রস মেথডটা আমি কি পড়াইছি কি? না স্যার, পড়াননি। কি তুমি কি দেখে বলছো না নাকি? জি স্যার, দেখেই বলছি। আচ্ছা, তাহলে আরেকটা ক্লাস লাগবে ব্যাকক্রস মেথডে। ঠিক আছে, আমি দেখি যে আগে স্লাইড গুলো প্রিপেয়ার করে, আমি নর্মালি নিতে পারি, বাট আমি চাচ্ছি যে ওই টাইমটা যেন প্রপারলি ইউটিলাইজ হয়। তোমরা অনেকেই পার্টিসিপেট করতেছো, আলোচনাটা যেন একটু ফ্রুটফুল হয়, সেজন্য এই একটু সময় নিছি, বাট স্লাইড গুলো তৈরি করতে একটু সময় লাগছে, কিন্তু আগের চেয়ে মনে হয় ইফেক্টিভ হয়েছে বলে আমার মনে হয়। আগে হয়তো মুখে মুখে আলোচনা করতে হতো, তা আমি দেখি যে এই মাসের মধ্যে এটা শেষ করে ফেলবো, যে আর্লিয়ার মানে অর্থাৎ 25 তারিখের আগেই ব্যাকক্রস মেথডের একটা ক্লাস নিব। আর তোমাদের আর কিছু জিজ্ঞাসা আছে বা ক্লাস রিলেটেড কোনো সাজেশন? প্র্যাকটিক্যাল ক্লাসগুলো তো তোমার ক্লাস শেষ হয়ে গেছে, তাই কিনা? তোমরা কি শুনতে পাচ্ছ? না স্যার, শেষ হয়নি। প্র্যাকটিক্যাল ক্লাস শেষ হয় নাই? না স্যার। মানে কতটুকু হয়েছে সেইটুকু একটু বলতে পারবা? হেটেরোসিস এন্ড ইনব্রিডিং ডিপ্রেশন, তারপরে আছে কোরিলেশন এন্ড রিগ্রেশন। জি স্যার, এই দুটো হয়েছে। কোরিলেশন রিগ্রেশন হয়েছে, হেটেরোসিসও হয়ে গেছে। হেরিটেবিলিটি স্যার হয়নি তো। হেরিটেবিলিটি হয় নাই। ভ্যারাইটি টেস্টিং জি স্যার, হয়েছে। ভ্যারাইটি টেস্টিং হয়েছে। হেরিটেবিলিটি হয় নাই। সরি, আমি শুনতে পাই নাই। হেরিটেবিলিটি কালাম স্যারের নেওয়ার কথা, আবুল কালাম আজাদ স্যার। স্যার থিওরি পড়াইছে, কিন্তু প্র্যাকটিক্যালে এখনো হয়নি। আচ্ছা, আমি স্যারের সাথে আগামীকাল তো রোববার অফিসে দেখা হবে ইনশাল্লাহ, আমি স্যারের সাথে কথা বলবো। স্যার যদি নিতে চায় ভালো, আর স্যার যদি না নিতে চায় বা অন্য কোনো অসুবিধা থাকে, তাহলে আমি হেরিটেবিলিটিটা নিব। ঠিক আছে? জি স্যার। তাহলে তোমাদের প্র্যাকটিক্যালের আমি আরেকটু সাম আপ করি। হেটেরোসিস হয়ে গেছে, কোরিলেশন রিগ্রেশন হয়েছে, ভ্যারাইটি টেস্টিং হয়ে গেছে, একটা বাকি থাকলো হেরিটেবিলিটি। সেটা আগামীকালে ডিসকাশন করে জানতে পারবা যে আসলে ক্লাসটা কে নিবে, কখন নেবে। ঠিক আছে? আর কিছু হাতে কিছু কাজ করতে হয়, এটা একদিন আসলেই তোমাদের হয়ে যাবে, একদিনে সবগুলো গ্রুপকে দেখা দেওয়া সম্ভব। ইমাস্কুলেশন অ্যান্ড পলিনেশন, এটা একদিন, এটা সম্ভবত আমার গ্রুপটাকে আমি দেখাইছি সম্ভবত। স্যার এটা আমাদের গ্রুপেও হয়ে গেছে। হয়ে গেছে। কারো যদি বাকি থেকে থাকে, তোমরা ইউনিভার্সিটি খুললে বা যদি নাও খোলা হয়, একদিন এসে দেখে নিলেই হবে। তা ক্লাস রিলেটেড আর কি কোনো তোমাদের কিছু জিজ্ঞাসা আছে বা সাজেশন? আমি যদি এই ক্লাসটা, আগামী ক্লাসটা ব্যাকক্রস ব্রিডিং মেথড সন্ধ্যার পরে নিতে চাই, তোমাদের অসুবিধা হবে কিনা? না স্যার, সমস্যা নাই। আচ্ছা, কারণ হয় কি, ওই যে অফিসে গেলে অফিসে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, কনসেন্ট্রেশন দেওয়া যায় না। সন্ধ্যার পরে হলে ওই অফিসে বিভিন্ন কাজগুলো আর থাকে না, তো আমিও নিশ্চিন্ত মনে ক্লাসটা নিতে চাই আর কি। তা ঠিক আছে, সকলকে ধন্যবাদ। মানে
31 থেকে মনে হয় 25 থেকে শুরু করছিলাম মনে হয়, এখন 108 জন আছো। তা কোঅপারেশনের জন্য সকলকে ধন্যবাদ। আমি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।